শুভেচ্ছা। শরীফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ফ্ল্যাগশিপ শো গ্লোবাল বাংলাদেশে। এই অনুষ্ঠানে আমরা সারা বিশ্বে ছড়িয়ে থাকা ডায়াসপোরাদের কিভাবে বাংলাদেশের সাথে যুক্ত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, ভবিষ্যতের বাংলাদেশ সেমিকন্ডাক্টর এবং ডায়াসপোরাদের সেতুবন্ধন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে একটা ছোট বিষয় বলতে, যে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, কিংবা যে গাড়িটি আপনি চালান, কিংবা ঘরে যে রেফ্রিজারেটরটা আছে, কিংবা যে ধরনের আপনি ইলেকট্রনিক যে অ্যাপ্লায়েন্স ইউজ করেন, প্রত্যেকটা জায়গায় হয়তো কোথায় চিপ আছে কিংবা এই রিলেটেড যন্ত্রাংশ আমরা ব্যবহার করি। এবং এইটার যে এক টেকনিক্যাল টার্ম, যেটা আমরা সেমিকন্ডাক্টর বলে, যেটা আমাদের টেকনোলজি খাতের একটা অবিচ্ছেদ্য অংশ। এবং গ্লোবালি এই মার্কেটটা বেশ বড়। সারা বিশ্বে আমরা যদি 2024 অর্থ বছর ধরি, প্রায় $650 বিলিয়ন এটার মার্কেট, এবং 2030 সালে এই সেক্টরটি প্রায় $1 ট্রিলিয়ন সারপ্লাস করবে। এবং সারা বিশ্বে যারা টেকনোলজি এই খাতটাকে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের সাথে বাংলাদেশের অনেক মানুষ সেই নেতৃত্ব দেওয়ার সাথে আছেন, যাদেরকে নিয়ে এবং যাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশে এই সেক্টরটাকে কীভাবে আগিয়ে যেতে পারি, কোথায় চ্যালেঞ্জ আছে, কোথায় অপরচুনিটি আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং সেই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর আহসান চৌধুরী, পিএইচডি। তিনি ইউএসের টেক্সাসে থাকেন। তিনি বর্তমানে হেড অফ R&D অপারেশনস L&T সেমিকন্ডাক্টর টেকনোলজিতে কাজ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি রিসেন্টলি বাংলাদেশে এসেছেন, যে ইন্ডিয়ায় যে আমার AI সামিট হয়েছে, সেখান থেকে বাংলাদেশে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় মুখ, বুয়েটের আমাদের যে ইলেকট্রিক এবং ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে বর্তমান প্রধান প্রফেসর ডক্টর ABM হারুনুর রশিদ, আপনাকেও স্বাগত। আমরা সেটা কীভাবে ডিজাইন করে আমরা চেষ্টা করি যে পার্টিকুলার কোনো সেক্টর বা ইস্যু ক্ষেত্রে আমাদের ডায়াসপোরা মেম্বাররা গ্লোবালি যারা নেতৃত্ব দেন, তাদের গল্পটা দিয়ে শুরু করি। আজকে যেহেতু আমাদের আলোচনাটা করতে চাই আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল সাপ্লাই চেনটা কি, লোকাল সাপ্লাই চেনটা কি, কেন এটা বাংলাদেশের জন্য দরকার এবং পৃথিবীর জন্য দরকার। আমরা দেখছি চিপে এত ছোট ছোট হয়ে যাচ্ছে, এখন আমাদের মোবাইল স্মার্টটা আরও ছোট হয়ে যাচ্ছে, এবং ছোট ছোট চিপের মধ্যে দিয়ে আসলে গ্লোবালি অনেক ট্রান্সফরমেশন হচ্ছে। সেই ডিসকাশনে যাওয়ার আগে ডক্টর আহসান চৌধুরী, আপনার গল্পটা শুনতে চাই। আপনি বুয়েটে পড়াশোনা করেছেন, এরপরে অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটি সেখানে পিএইচডি করেছেন। এই বাংলাদেশ থেকে টেক্সাসের জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ স্টার নিউজ টিভিকে এবং আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য এবং কিছু বলার অপরচুনিটি দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে কিছু বলতে পারবো আমার এক্সপিরিয়েন্সটা। তো আমার জার্নিটা জিজ্ঞেস করেছেন, জার্নিটা খুব আনইউজুয়াল কিছু না, গতানুগতিক। এরকম জার্নি অনেকেই করছে, আমাদের ডায়াসপোরাদের এরকম অনেক এক্সাম্পল আছে। আমি বুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি। পাশ করার পর সেখানে শিক্ষকতা করি, জয়েন করি, এবং সেখানে শিক্ষকতা করে আমি সঙ্গে আবার বুয়েটে মাস্টার্স ডিগ্রিও করি বুয়েটেই। এবং তারপরে আমি ওখানে প্রমোটেড টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর চিন্তা করলাম যে পিএইচডি করার জন্য বাইরে যাওয়া দরকার। এই জন্য আমি গতানুগতিক বললাম, এটাই নর্মালি যারা করে তারাই। সো আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ওখানে আমি অ্যাডমিশন নিলাম, নিয়ে দেন আই ওয়েন্ট টু অস্টিন টেক্সাস, যেখানে আজ পর্যন্ত আমি প্রায় 35 বছর ধরে আছি। দ্যাট ইজ মাই হোম, ইন এডিশন টু মাই বাংলাদেশ ইজ মাই হোম। সো দুইটা দেশ। আসলে আমি বাংলাদেশের চেয়ে এখন আমার লাইফে অস্টিনেই বেশি সময় কাটিয়েছি। এবং আপনি ওইখানে যেরকম লমার স্যামসাং কাজ করেছেন, আরও অনেক বড় বড় প্রতিষ্ঠানে, পার্টিকুলারলি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সেই সেক্টরে কাজ করেন। বর্তমানে ইউএস এবং ইন্ডিয়াকে লিঙ্ক করে যে প্রতিষ্ঠান, যেটা আপনার যে মেইন প্রতিষ্ঠান যেটা আমরা বলছি L&T সেমিকন্ডাক্টর টেকনোলজিস, তো এই এখন আসলে কত বড় ভলিউমে কাজ করছেন এবং সেটার গুরুত্বটা আসলে কি? তো অস্টিনে থাকার কারণে আমি একটু পার্সোনাল সাইডটা শেষ করি। সেটা হলো যে থাকার কারণে আমার সুবিধা, যে আপনারা জানেন ওয়ার্ল্ডের সিলিকন ভ্যালি হলো ক্যালিফোর্নিয়া। সেখানে সব কোম্পানিগুলি, পৃথিবীর সব নামকরা কোম্পানিগুলি আছে, তারপরেই তাদের সবগুলি ব্রাঞ্চই কিন্তু আছে হলো অস্টিনে। সো অস্টিনকে সিলিকন হিল বলা হয়। এবং এখন এরপরে কোন শহরগুলি গ্রো করতেছে, যেখানে গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে সব ধরনের কোম্পানিরই অফিস আছে, সেটা হল কিন্তু অ্যামেজিং। যদি জানতে চান, ইন্ডিয়ার ব্যাঙ্গালোর। আপনারা জানেন ব্যাঙ্গালোরেই সবারই অফিস আছে। সো আপনারা যদি পৃথিবীতে টেকনোলজি সাইডে
কোম্পানিগুলি কোথায় তাদের ভিত্তিগুলি গাড়ছে এবং লোকজন হায়ার করছে, অফিস তৈরি করছে। ক্যালিফোর্নিয়া নাম্বার 1, অস্টিন নাম্বার 2 অ্যান্ড ব্যাঙ্গালোর নাম্বার 3। তো আমি বহু বছর ধরে আমেরিকায় অস্টিনের থেকেই অনেকগুলি কোম্পানিতে কাজ করেছি, অনেকগুলি স্টার্ট আপে কাজ করেছি, বড় কোম্পানিতে কাজ করেছি। মেজরলি আমি স্যামসাংয়ে অনেক দিন ছিলাম। স্যামসাংয়ের যে আপনারা মোবাইল ফোন ইউজ করেন সেটার ওদের যে এসওসি সিস্টেম অন এ চিপ বলে, এটা আপনারা সবাই জানেন, এক্সিনোস হলো স্যামসাংয়ের এসওসি। সেটার অ্যাসোসিয়েট যে সিপিইউটা ডেভেলপ হয়, এটার মেনি জেনারেশনস অফ সিপিইউ ডেভেলপমেন্টের লিড আমি ছিলাম অস্টিনের। এবং স্যামসাং অস্টিনে এই সেন্টারটা খুলেছিল যে সিপিইউটা ডেভেলপ করে যেন অ্যাপলের সাথে কম্পিট করতে পারে নেক টু নেক। সো আই ওয়াজ প্রাউড টু গেট দ্য অপরচুনিটি টু লেট দ্যাট দেন ফর অলমোস্ট 10 years মেনি জেনারেশনস অফ সিপিইউ অফ এক্সিনোস ইজ বিল্ড বাই মি। আমার নিজের যে ফোন আছে সেটারও সিপিইউটা আমি ডেভেলপ করেছিলাম, স্যামসাংয়ের ফোন। সো এনিওয়ে, সো ওখান থেকে আমি কাজ করার পর আমি এরপরে অনেকগুলি স্টার্ট আপে আমি কাজ করি। আপনারা জানেন যে স্টার্ট আপ আমেরিকায় একটা অপরচুনিটি, নতুন জিনিস নিয়ে আসে অল্প কিছু লোক, যাদের সেটা একটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। যে একটা কোম্পানিতে জয়েন করলেন, বেতন পাইলেন, বহু লোক কাজ করতেছে সেরকম না, লিমিটেড কিছু লোক অ্যামেজিং একটা আইডিয়া, ডিসরাপটিভ ব্রেক থ্রু আইডিয়া নিয়ে আসে এবং ইনভেস্টররা সেখানে পয়সা দেয়। সেই সব জায়গায় কাজ করার কিন্তু সব ধরনের কাজ আপনার করতে হয়, আপনি শুধু যে এটা পারেন তা না, ইউ হ্যাভ টু ডু অল টাইপস ওয়ার্ক। আমি এরকম, এই জন্য আমার একটা নেশা, আমি স্টার্ট আপে কাজ করা। আমি অলমোস্ট 8 থেকে 9টা স্টার্ট আপে কাজ করেছি, বড় কোম্পানিতেও কাজ করেছি। অ্যান্ড আফটার দ্যাট আই লাস্টে at the end I was picked up by a company, Israeli company. Okay. Headquarter was in Israel, but operation is in USA. So I was the head of worldwide their field application প্রত্যেকটা operation. সেমিকন্ডাক্টর রিলেটেড, All semiconductor, এটা আমার expertise. Okay. Semiconductor related. So after that, recently then India started. আপনাকে বললাম যে আপনারা সবাই জানেন সেমিকন্ডাক্টর এবং সফটওয়্যার এই টেকনোলজি ফিল্ডে ইন্ডিয়া ইজ অ্যানাদার এমার্জিং আমি বলবো না, জায়ান্ট। এক্স্যাক্টলি, আপনার শব্দটা আমার, বিশেষ করে আইআইটি কিংবা তাদের যে গ্লোবালে যে এক্সপোজার লিংক হিউজ। সো আমরা এই আলোচনাগুলোটা আসবো, যেহেতু আমরা সেমিকন্ডাক্টর এই বিষয়টি আলোচনা করতে চাই। দর্শক, এই আলোচনার বিস্তারিত আলোচনা ঢোকার আগে আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে যে গ্লোবাল প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট, একই সাথে কোন কোন জায়গায় আমাদের কাজের সুযোগ আছে, ডায়াসপোরাদের আমাদের কিভাবে যুক্ত করতে পারি, এ বিষয় নিয়ে আমাদের সহকর্মী আহমেদ রবি একটা প্রতিবেদন তৈরি করেছেন, সেটি আমরা একটু দেখে আসতে চাই। স্মার্টফোন, কম্পিউটার, চিকিৎসা যন্ত্র, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই যে জিনিসটি অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে তার নাম সেমিকন্ডাক্টর চিপ। আর এই ছোট্ট চিপই আজকের প্রযুক্তি দুনিয়ার মূল ভিত্তি। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে এই শিল্পের গুরুত্ব এবং বাজার। 2024 সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার ছিল প্রায় $627 বিলিয়ন। 2030 সালের মধ্যে এই বাজার $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এআইগুলো কাজ করে আসলে কিসের উপরে? একটা ডিভাইসের উপরে কাজ করে। এআই তো ইটসেলফ সে নিজে কিছু করতে পারে না। সেটা আমরা যদি কম্পিউটার বলি সেখানে একটা চিপ যেমন থাকে, আমরা ফোন বলি সেখানেও চিপ থাকে। সো এআই যত এগোচ্ছে চিপগুলো আস্তে আস্তে এগোচ্ছে, অনেক অ্যাডভান্স লেভেল অফ চিপ তৈরি হচ্ছে। সো এটা এখন যদি বলি যে ইটস অ্যাবাউট $640 বিলিয়ন মার্কেট রাইট নাও, বাট by 2030 it will be something around 1 trillion. বর্তমানে তাইওয়ান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো চিপ উৎপাদনে নেতৃত্ব দিলেও মালয়েশিয়া, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ধীরে ধীরে চিপের অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিংয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্যও নতুন সুযোগ তৈরি হয়েছে। সেমিকন্ডাক্টরের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা নিজেদের জন্য নিজেদের ওন্ড সেমিকন্ডাক্টর আইপি সহ আমরা কিভাবে নিজেদের ডিজাইনগুলোকে এস্টাবলিশ করতে পারি, যেখানে আমরা আসলে লাইসেন্সিং মডিউলে বা আমাদের ডিজাইন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন ব্যবহার করবে, সেই জায়গায় আমরা আসলে নিজেদের কোম্পানিগুলোর সক্ষমতা কীভাবে বৃদ্ধি করতে পারবো। কারণ বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে সেমিকন্ডাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটার সাথে ন্যাশনাল সিকিউরিটি জড়িত, এটার সাথে আপনার গ্লোবাল ইলেকট্রনিক সাপ্লাই চেইন জড়িত। এই খাতে বাংলাদেশের আরেকটি বড় শক্তি হলো দেশের ডায়াসপোরা কমিউনিটি।
বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 24 লাখ দক্ষ বাংলাদেশি কাজ করছেন, যাদের অনেকেই প্রযুক্তি ও গবেষণা খাতে যুক্ত। শুধু রেমিটেন্স নয়, বরং প্রযুক্তিগত জ্ঞান, আন্তর্জাতিক যোগাযোগ এবং বিনিয়োগের মাধ্যমেও এই প্রবাসীরা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞরা কাজ করছে, ইন্টেল, অ্যাপল, এএমডির মতো কোম্পানিগুলোতে, আমরা কিভাবে তাদেরকে সাথে নিয়ে একটা ম্যাচিং ইনভেস্টমেন্ট করতে পারি, যেখানে তারাও তাদের এক্সপার্টিস, তাদের ইনভেস্টমেন্ট নিয়ে দেশে আসবে, সরকারও তাদের ইনভেস্টমেন্টের সাথে তাদের ইনভেস্টমেন্টটাকে ম্যাচ করবে এবং প্রাইভেট সেক্টরও সেই ইনভেস্টমেন্টটাকে ম্যাচ করবে। আসলে যদি আমরা এই কোলাবোরেটিভ ম্যাচ মেকিং ইনভেস্টমেন্টটা করে একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, তাহলেই আসলে সম্ভব শুধুমাত্র একটা খুব ইফেক্টিভ এবং খুবই ইম্প্যাক্টফুল একটা ইকোসিস্টেম ডেভেলপ করা। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়, শিল্প খাত এবং সরকারের সমন্বয়ে যদি পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশে ধীরে ধীরে চিপ ডিজাইন, VLSI প্রশিক্ষণ, টেস্টিং এবং গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষতা তৈরি করতে পারে। এই জায়গাগুলোতে গভর্নমেন্ট থেকে একটা ইনিশিয়েটিভ থাকতে হবে যে আমরা ইন্ডাস্ট্রি এবং এডুকেশন সিস্টেম এই দুইটার মধ্যে একটা কোলাবোরেশন নিয়ে আসতে হবে। আমরা একেবারে পুঁথিগত বিদ্যাতে আমরা আসলে থাকতে পারবো না, এটা থাকলে আমরা এগোতে পারবো। দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে আপনি TSMCর কথা বললাম, তাইওয়ান চায়নার একটা ইন্টিগ্রাল ছিল, বাট সেখান থেকে তারা কোথায় চলে এসছে, একটা শুধুমাত্র তাদের ভিশনারি স্টেপের কারণে। সো আমাদেরকে স্টেপগুলো ঠিক করতে হবে। আমরা যদি চিন্তা করি যে না আমি 1 বছরের মধ্যে ওই জায়গায় পৌঁছাবো, উই ক্যান নট ডু দ্যাট। বৈশ্বিক শিল্পের দ্রুত পরিবর্তন এবং শক্তিশালী ডায়াসপোরা নেটওয়ার্ক, এই দুই সুযোগকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশেও সেমিকন্ডাক্টর শিল্পে একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। দেখছিলেন আমাদের সহকর্মীর প্রতিবেদন। ডক্টর ABM হারুনুর রশিদ, আপনি বুয়েটের যে ডিপার্টমেন্টটা আসলে এটাকে লিড দেয় বাংলাদেশে, আমি এই ক্ষেত্রে বলবো সেটার প্রধান আপনি। যে সহজে যদি একটু বলেন যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসলে কি, কেন বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ, গ্লোবালি আসলে যেটা বলে এটা ছাড়া আসলে অচল, আসলে কেন? আপনার একটু আগেই যেমন বললেন, প্রতিটা জিনিসেরই একটা ব্রেইন আছে, সেই ব্রেইনটি হলো আসলে সিলিকন চিপ, তাই না? এই চিপ ছাড়া কোনো কিছুই এই দুনিয়ায় চিন্তা করা যাবে না, এখন যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা হলো যে আপনার সমস্ত আমরা যত কিছু প্রোগ্রাম সব কিছু করি, ওটা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা হার্ডওয়্যারের মধ্যে হয়, সেই হার্ডওয়্যারটা হলো চিপ। হ্যাঁ, তো এখন এই জন্য এটা মানে মার্কেটও ওরকম, যেটা বললো একটু আগে, সেটা হয়তো এখন $600 বিলিয়ন, হয়তো $1 ট্রিলিয়ন হয়ে যাবে, $1 ট্রিলিয়ন হয়ে যাবে। তো এখানে মানে কাজ করার স্কোপ তো অনেক, তাই না? আমাদের বাংলা মানে এখন যেমন ধরেন কোন মার্কেটগুলো ফ্লারিশ করতেছে, এখন ফ্লারিশ করতেছে AI, তারপর ইলেকট্রিক ভেহিকল, তাই না? এগুলো এখন ফ্লারিশ করতেছে। আর আমরা বাংলাদেশ অ্যাজ ইউল আমরা কোথায় ঢুকতে পারি, তাই না? এটা আরেকটা আপনার বড় জায়গা। তো আসলে এটা মার্কেটটা এত বড়, আমাদের ঢুকার স্কোপও এরকম বিভিন্ন আছে। তো মেইনলি আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আউটসোর্সিং করতেছি কিছু, কিন্তু ডিজাইন ফেজে আউটসোর্সিং করতেছি। আর আমরা নেক্সট হয়তো ঢুকতে পারি হলো টেস্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে, যেটা বলে আর কি, এই একটা নিচ ফিল্ড, এটাকে হয়তো আমরা নেক্সটে পেনিট্রেট করতে পারি। আর আমরা একটা জাম দিতে পারি, সেই জামটা হচ্ছে যে আমরা নিজেরা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো ট্যালেন্ট আছে, তাই না? আমরা আমাদের ফ্যাসিলিটি না থাকতে পারে, ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি না থাকতে পারে, আমরা কিন্তু IP ডেভেলপ করতে পারি। আমরা যদি IP ডেভেলপ করতে পারি, যে আইডিয়াগুলো খুবই ভালো হয়, যদি ভালো হয় অবশ্যই অন্যরা সেগুলা তখন লুফে নিবে। সো আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা IP ডেভেলপ করতে পারি, আমরা এখন টেস্টিংয়ে ঢুকতে পারি, আমরা অলরেডি সেমিকন্ডাক্টর আউটসোর্সিংয়ের কাজ করছি আর কি। আপনাকে জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, বুয়েট যেটা টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো আছে, বুয়েট ইজ লিডিং ইন বাংলাদেশ, এবং আপনি যে ডিপার্টমেন্টটা লিড দেন, আসলে গ্লোবাল যে মার্কেট এমার্জিং AI বা আপনি যেই বলছেন যেভাবে আগাচ্ছে, আমাদের একাডেমিক কারিকুলাম আসলে কতটা ওইভাবে ট্রান্সফরমেটিভ হয়েছে, এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের যে প্ল্যান তার সাথে কতটা ইন্টিগ্রেটেড? আচ্ছা, এটা অবশ্যই আমি ডক্টর আহসান এখানে আছেন, বলবো যে আমরা টু বি ফ্র্যাঙ্ক, আমরা তো আসলে অত প্রিপেয়ার্ড না, আমাদের কারিকুলাম এখন অনেক ল্যাকিং। যেমন আমি নিজের কথা যদি বলি, আমি যখন বাংলাদেশ থেকে জাপানে গিয়েছি, আমরা স্পাইস সফটওয়্যারটাও আমাদের করাতে হতো না, বাট এখন চেঞ্জ হয়েছে, এখন অনেক ই করছি, বাট আমরা টু বি ফ্র্যাঙ্ক আমরা অনেক পিছিয়ে আছি। সো কেন, যেমন ধরেন আমাদের গ্র্যাজুয়েটরা এখন যদি ইন্ডাস্ট্রি হায়ার করে, সেই সাথে সাথে কাজ করাতে পারে না, এখন তো 1 থেকে 1.5 বছর ট্রেনিং দিতে হয়। সো আমরা ইন্ডাস্ট্রি রেডি গ্র্যাজুয়েট কিন্তু দিতে পারছি না। সো আমাদেরকে কারিকুলামে হিউজ কাজ করার জায়গা আছে, সেখানে আমাদের হয়তো আপগ্রেড করতে হবে। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, শুধু কারিকুলাম আমি আপগ্রেড করে আমি তো একটা BSc ইঞ্জিনিয়ারিং ইন ট্রিপলি
সব কিছু পড়াতে পারবো না তাকে, জি। তাই না? আমার সময় তো লিমিটেড, ভাগ আছে অনেক আপনাদের। ভাগ আছে, আমাকে সবগুলো ভাগই তো পড়াতে হবে। আমি যদি শুধু সেমিকন্ডাক্টরের উপর একটা বেস ইঞ্জিনিয়ারিং দিতে পারতাম সেটা হয়তো অন্যরকম, কিন্তু সেটা তো আবার ফিজিবল না, জি। তাই না? আচ্ছা, এই জন্য আমাদের এখানে একটু লিমিটেশন আছে। তবে আমরা এর সাথে আমরা কারিকুলাম অবশ্যই আপডেট করে ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করে করতে হবে। তারপর আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম চালু করতে হবে, যে ট্রেনিং প্রোগ্রামগুলো ইন্ডাস্ট্রির সাথে জয়েন্টলি করলে আরও ভালো করে ওদের যে ডিমান্ডগুলো, এই যে 1.5 বছর ট্রেনিং দিতে হচ্ছে, সেই ট্রেনিংয়ের অন্তত 6 মাস বা 1 বছর যদি আমরা আমাদের এখানেই দিয়ে দিতে পারি ওদেরকে। এটা কখন দিব? ওরা যখন পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলো থাকে, পিএল থাকে, বা বা ওরা হয়তো উইকেন্ডে বিকালে ট্রেনিংগুলো নিতে পারে, নিয়ে আমরা যদি পার্টিকুলার ট্রেনিংগুলো দিতে পারি, আমার মনে হয় ওরা অনেক এগিয়ে যাবে। আপনি ট্রেনিংয়ের কথা বলছিলেন, ডক্টর আহসান আপনার কাছে একটু আসতে চাই। আমরা বাংলাদেশে এখন বলি যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি, এবং আপনার সাথে এই শোর আগে একটু আলাপ হচ্ছিল যে বিশেষ করে যে কোরিয়া এবং জাপান, তারা একটা সময় তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছিল, দে হ্যাভ বিন ট্রান্সফর্মড ইনটু দ্য সেমিকন্ডাক্টর অথবা টেকনোলজি আইটি সেক্টরে ট্রান্সফরমেশন। দে আর লাইক স্যামসাং এর কথা আপনি বলছিলেন, দ্য মেনি বিলিয়ন্স অফ ডলার দে আর আর্নিং থ্রু পার্টিকুলার ইভেন স্যামসাং। তো সেই জায়গাটায় আমাদের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমরা কেন শুধুমাত্র এখন পড়ে আছি ওই গার্মেন্টসে? হোয়াই নট উই আর অলসো ফোকাসিং অন দ্য আইটি সেক্টর লাইক সেমিকন্ডাক্টর? এবং সেটার যদি বলেন একই সাথে যে আমাদের স্যার যেটা ট্রেনিংয়ের কথা বলছিলেন, আপনি যদি গ্লোবালি কাজ করেন টেক্সাসে, কিংবা আপনি পুরো ইকোসিস্টেমটা জানেন, আমাদের এই ট্রেনিং কারিকুলামে আসলে গ্লোবালের সাথে টক্কর বা পাল্লা দেওয়ার জন্য কোন কোন জায়গায় আসলে চেঞ্জ আনা দরকার? দুটো প্রশ্ন আসলে আপনার কাছে। জি, হ্যাঁ, একটা হলো কোরিয়া হলো গুড এক্সাম্পল আপনি দিয়েছেন, থ্যাংক ইউ। কোরিয়া একসময় গার্মেন্টস করতো, আমরা গিয়ে গার্মেন্টস শিখছি কিন্তু তাদের কাছ থেকে। আমি যখন স্যামসাংয়ে কাজ করতাম, আমি যখন আমার বন্ধুদের জিজ্ঞেস করেছি যে তোমাদের দেশ তো গার্মেন্টসে খুব ভালো, আমাদের দেশের লোক গিয়ে তোমাদের কাছ থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো শিখে, ওরা জানেই না যে ওরা গার্মেন্টস করতো বা করে। সো তার মানে ওরা একসময় করতো, কিন্তু কারেন্ট জেনারেশন পুরো দেশটাই কিন্তু নেক্সট লেভেল অফ এমার্জিং টেকনোলজি ইকোনমিক্সে, টেকনোলজি বলবো না, এমার্জিং ইকোনমিক্সে চলে গেছে, ঠিক আছে? যেটা হলো টেকনোলজি ওরিয়েন্টেড। টেকনোলজি বলতে শুধু চিপ ডিজাইন তা না, সব ধরনের সফটওয়্যার, হার্ডওয়্যার, ইকোসিস্টেম। স্যামসাং এর ডিজাইন আছে, ফ্যাব্রিকেশন আছে, মানে ফাউন্ডারি আছে, সব কিছু এরা করছে। কিন্তু স্যামসাং এত বড় কোম্পানিতে একদিনে বানায়নি। ওকে, স্যামসাং এর যখন আমি একটু ছোট্ট করে বলি, যখন আমি জিজ্ঞেস আপনি করতাম, নিজেও কাজ করেছেন? হ্যাঁ, আমি তো ওখানে 10 বছর কাজ করেছি। ওদেরকে, আমার কলিগদের আমি জিজ্ঞেস করতাম যে তোমরা প্রথমে শিখলা কোত্থেকে? এত বড় কোম্পানি, আজকে স্যামসাং কিন্তু ওয়ার্ল্ডের 1 থেকে 3 নাম্বার কোম্পানির মধ্যে। ওকে, ওদের টোটাল ইনকাম বাংলাদেশের টোটাল জিডিপির চেয়েও বেশি। ওকে, সো ওরা বললো যে প্রথমেই গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিল যে আমাদের পৃথিবীতে বড় হইতে হলে এই ডেভেলপড ইকোনমিক্স থেকে এমার্জিং ইকোনমিক্সে যেতে হবে। এমার্জিং ইকোনমিক্সটা কী জিনিস? টেকনোলজি বেসড, হাইটেক বেসড, যেটা পৃথিবী অন্যান্য ডেভেলপ কান্ট্রিগুলি যেদিকে চলে গেছে, সো তাদেরও সেদিকে যেতে হবে। সো প্রথমেই গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিল যে আমাদের যেতে হবে। এটি হলো ফার্স্ট। এটি হলো আমাদের, তাহলে কেন বলতেছে আমাদের দেশে এটা করতে হবে, যে রেডি হইতে হবে যে আমাদের এটাতে যাইতে হবে, করার জন্য যা লাগে তাই করতে হবে। এই হলো প্রথম কথা। কবে রিটার্ন আসবে না আসবে এগুলি পরে, রিটার্ন সব জায়গায় আসছে, এটা প্রুভেন। অন্য দেশে কিন্তু যারা পৃথিবীর যতগুলি বড় দেশ দেখবেন তারা কিন্তু টেকনোলজিতেই আগানো। হ্যাঁ, আপনি যদি বলবেন না যে ইউরোপের দেশ ও কিন্তু গার্মেন্টসে ভালো, ওই দেশ পাটে ভালো, ওই দেশ এটা না। আপনি যদি কমন দেখেন, ধরেন রিসেন্টলি যেহেতু একটা বড় ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, বা এখন যে যুদ্ধ দেখছে, সেখানে যারা টেকনোলজিতে আগায়া, হ্যাঁ, সামগ্রিক আলোচনা না গিয়ে আমরা পার্টিকুলারলি থাকতে চাই, যেটা আপনি বলছিলেন যে এমার্জিং ইকোনমি, এবং সেখানে ট্রেনিং, এবং যে স্যার যেটা বলছিলেন যে ইনোভার্স, কারণ এইখান থেকে শুরু হয়, সেখানে আসলে কই আছে এবং কোথায় যাওয়া উচিত। আমি ওইটাতে আসতেছি যে তাহলে গভর্নমেন্ট পলিসি ইজ ইম্পর্টেন্ট, এবং প্রথম থেকেই বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট পলিসি এবং ফান্ডিং এবং স্পন্সরশিপ সব কিছু দিতে হবে আমাদের। এগুলো 1। 2 হলো যে ট্রেনিংয়ের মধ্যে স্যার যেটা বললো আমাদেরকে, আমি একটু ডিফার করবো ওনার সাথে। স্কেলেবল টেকনিক্যাল চিপ ডিজাইনের রিসোর্স যদি আপনাকে স্কেলেবল প্রচুর আকারে দিতে হবে, এই অল্প 10টা 12টা আর কয়েকটা ইউনিভার্সিটিতে পড়ে এটা দিয়ে হবে না, জিডিপিকে কিছু করতে পারবেন না, আপনিও ফ্রাস্ট্রেটেড থাকবেন, করতেছি কিছু হয় না কেন। মাস স্কেলে করতে হবে। সেটা করতে হলে প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলিকে যদি আপনি বলেন যে ঠিক আছে আপনি 6 মাস ট্রেনিং দেন, আমরা 1 বছর ট্রেনিং, প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলি ব্যবসার জন্য নামছে। জি, প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলি কোনোভাবেই ট্রেনিং দিয়ে
আপনি এটা ডক্টর হাসান, viable আমরা না। এই প্রাইভেট সেক্টর ডায়াসপোরাদের না। কিভাবে এঙ্গেজ করতে পারি এই ডিসকাশনটা আমরা আরো ইনডেপলি আসবো। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি ভবিষ্যতের বাংলাদেশ সেমিকন্ডাক্টর এবং কিভাবে আমরা ডায়াসপোরাদের যুক্ত করতে পারি। আমরা ছোট্ট একটু বিরতিতে যেতে চাই, আশা করি বিরতির পর আমাদের সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ গ্লোবাল বাংলাদেশে। আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে যে প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট বা ইকোসিস্টেম কিভাবে বিল্ড করা যায়। ডক্টর এবিএম হারুন রশিদ, আপনি যেহেতু এই সেক্টরের মানে শিক্ষকতা করেন এবং লম্বা সময় জানেন, ইকোসিস্টেমটা আসলে বিল্ড করতে চ্যালেঞ্জের কোথায়, গিভেন এখানে যেটা আজ ডক্টর হাসান চৌধুরী বলছিলেন যে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট এবং যারা এমার্জিং মার্কেটে যারা প্লেয়ার ইনক্লুডিং আমাদের ডায়াসপোরা, তাদের সবাইকে নিয়ে করাটা দরকার। আমরা কোথায় আছি, কোথায় কাজ করা দরকার? আচ্ছা, আমি আপনাকে একটু প্রথমে ইকোসিস্টেমটা একটু বলি। ইকোসিস্টেমটা হচ্ছে, মনে করেন আপনার প্রথমে আপনি একটা ডিজাইন আইডিয়াটা নিলেন, তারপর আপনি আপনার কম্পিউটার ইডিএ টুল বলি আমরা, এদের ডিজাইনটা করলেন, করার পর ডিজাইন কমপ্লিট হলো, আপনি চিপটা বানালেন, ফ্যাব্রিকেশন করলেন, আরেক জায়গায় গেলো, ফ্যাব্রিকেশনের পর এটা আবার টেস্টিং এর প্যাকেজিং হয়ে আরেক জায়গায় আসলো, তারপর প্রোডাক্টে গেলো, আবার আপনি নতুন প্রোডাক্ট বের করবেন, আর নতুন আইডিয়া নিয়ে নতুন চিপ বানাবেন, তাই না? এইভাবে সিস্টেমটা মুভ করতেছে। এখন এই সিস্টেমের ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন স্টেজের মধ্যে আমরা এখন শুধু ডিজাইন নিতে আছি, তাই না? এখান থেকে আমাদের ফ্যাব্রিকেশনে যাওয়ার হয়তো আমাদের শীঘ্রই সম্ভাবনা কম, কিন্তু আমরা টেস্টিং এন্ড প্যাকেজিং অনেক ইনভেস্টমেন্ট লাগে, এটা টু মাচ, কিন্তু আমরা এরপর টেস্টিং এন্ড প্যাকেজিংয়ে যেতে পারি। আচ্ছা, এরপর আমাদের আবার প্রোডাক্টে আমাদের চিপটা আসতেছে, এবং এইটা যদি আমরা এখন করতে পারি, আমাদের ওয়ালটন একটা বড় কোম্পানি, কিন্তু তার কোনো চিপ কি সে বাংলাদেশের কোনো চিপ কি সে তার কোনো প্রোডাক্টে দিচ্ছে না, কিন্তু হোয়াই নট আমরা একটা চিপ ডিজাইন করে যদি আমাদের লোকাল ধরেন আমাদের এসি বা তাদের যে এত বড় একটা মার্কেট, রেফ্রিজারেটর মার্কেট, ওখানে একটা চিপ দিতে পারি, তাহলে তো আমাদের একটা নিজের প্রোডাক্ট একটা ঢুকলো। বিশ্বাস করতে চায় না নাকি কনফিডেন্স নাই? এখন আমি বলবো যে মানে আসলে মানে কনফিডেন্স, ওয়ালটন বলেন, যমুনা বলেন, বড় বড় প্রতিষ্ঠান, অভিজ্ঞতাটা নাই, কনফিডেন্সও না, একসাথে হয়তো অনেকগুলোই আছে। তো এই সিস্টেমটা গড়তে হলে আসলে অনেক ইনভলভমেন্ট লাগবে। শুধু আমাদের ইউনিভার্সিটি আমরা ইঞ্জিনিয়ার তৈরি করছি, কিন্তু তাকে যে আসলে স্টেট অফ দ্য আর্ট ট্রেনিংটা দিতে হলে, ইন্ডাস্ট্রি কী চায় জানতে হলে হাসান সাহেবের মতো আমাদের ইঞ্জিনিয়ারকে, ডক্টর হাসানের মতো ইঞ্জিনিয়ারকে আনতে হবে, আমাদের তাদের উপদেশ আমাদের নিতে হবে। আমাদের ডায়াসপোরার এসে আমাদের যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন তারা আমাদেরকে তাদের আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করে একসাথে কাজ করতে হবে, তাই না? এবং সবচেয়ে বড় উদাহরণ, ডায়াসপোরার উদাহরণটা হলো আপনার টিএসএমসি, মরিস চ্যাং, তাই না? মরিস চ্যাং তো একজন আমেরিকায় ছিল, তাইওয়ানের কথা জানলো, ও মাই গড, দে আর দ্য লার্জেস্ট এখন গ্লোবাল প্লেয়ার, সে তো এশিয়ার একটা কান্ট্রি ফিরে আসলো, তাই না? আর সে আসার সাথে সাথে গভর্নমেন্ট কিন্তু আবার তাকে লুফে নিল। এই যে একটা সংযোগ, গভর্নমেন্ট লুফে নিল, ও আসলো, প্রত্যেকের একটা আগ্রহ মিলে যখন এক হয় তখনই আসলে জিনিসটা কাজ করে। আপনার এখান থেকে একটু ডক্টর হাসান চৌধুরী আপনাকে জিজ্ঞেস করতে, যেহেতু আপনি গ্লোবালি অনেকগুলো দেশে কাজ করেছেন, পার্টিকুলারলি এখন ইউএস এবং ইন্ডিয়ার মার্কেটটার সাথে লিঙ্ক করে কাজ করেন, এই ইকোসিস্টেমে পার্টিকুলার ইন্ডিয়া টু ইউএসএ ডায়াসপোরা মেম্বাররা পার্টিকুলার টেকনোলজিকে কতটা লিঙ্কড, কতটা যারা কোঅপারেটিভ, আমাদের মার্কেটে এটা কিভাবে দেখেন, পার্টিকুলারলি বাংলাদেশ টু আদার্স, এবং কিভাবে এটা সংযোগটা তৈরি করা যায়, পার্টিকুলারলি দ্য ডায়াসপোরা মেম্বার যে ইকোসিস্টেমের কথা আমরা বলছি? ডায়াসপোরা মেম্বাররাই কিন্তু, যেহেতু এই পুরো ফিল্ডটাই নলেজ বেসড, এবং নেক্সট লেভেল অফ নলেজ কিন্তু ডায়াসপোরাদের কাছেই আছে, যারা বাইরে কাজ করে, যে ইউএসএতে বা ইন্ডিয়া বা ইউরোপ বা যে কোনো জায়গায় কাজ করে, তারা নলেজটা কিন্তু পায়ে গেছে ওখান থেকে। তাহলে আমাদের ইমিডিয়েট দরকার এই সোর্সটাকে ট্যাপ করা। নাহলে তো আমি এখান থেকে আমি যত চেষ্টা করি, গভর্নমেন্ট ফান্ডিং দিক যে দিক, আপনার নলেজ তো পাচ্ছেন না। নলেজ এমন একটা জিনিস যেখানে আছে সেখান থেকে নিতে হবে, আগুনের মতো, যে আরেকটা আগুনের সোর্স না হলে আপনি আগুন পাচ্ছেন না। তাহলে ডায়াসপোরাদের ইন্ডিয়া যেভাবে করে, তারা কিন্তু একটা হিউজ ট্র্যাক রাখে যে বাইরে কারা কারা কাজ করে, এবং তাদের যে সব জায়গায় কাজ করে, ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। আমি বললাম যে ব্যাঙ্গালোরে সবগুলি কোম্পানিরই একটা অফিস আছে, এবং যেভাবে তারা আইআইটি তৈরি করেছে, যেভাবে তারা ডায়াসপোরা পার্টিকুলার, এখন যদি গ্লোবালি যুক্তরাষ্ট্রে বলি, গ্লোবালি 10টা আইটি কোম্পানি বলে দেখা যায় 4-5 জনের সিও তাদের ইন্ডিয়ান অরিজিন। হ্যাঁ, আরও বেশি। সো আইআইটিতে আমি ওখানে, যেহেতু আমি এখন ইন্ডিয়ায় কাজ করি, আমি আইআইটির সাথেও জড়িত হয়েছি, কয়েকটা ওদের ইভেন্টে যাই, আমাকে ডাকে, এবং আমার টিমেও অনেকগুলি আইআইটির ছেলে আছে ইন্ডিয়ায়, তাদের সাথে আমি কথাবার্তা বললে নলেজ জ্ঞান করছি। তাদের যে কোর্স কারিকুলাম এবং তাদের যে কোর্সের বাইরেও আইআইটির যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদের অনেকগুলি এই ধরনের প্রজেক্ট চলছে, গভর্নমেন্ট ফান্ডেড, ইন্ডাস্ট্রিও তাদের উপরে অনেক ভরসা, মাইক্রোসফট ফান্ডিং দিচ্ছে, এনভিডিয়া ফান্ডিং দিচ্ছে, যেহেতু ওই মাইক্রোসফট এনভিডিয়ার অফিসই ইন্ডিয়ায় আছে,
এবং সেক্ষেত্রে ওরাই ওই বাজেট থেকে কিন্তু যাইতে হচ্ছে না যে আমেরিকার বাজেট। জি। সো এরা একটা আরেকটার সাথে ইকোসিস্টেমে এত ইজিলি কানেক্টেড হয়ে গেছে যে আইআইটির কোনো একটা ব্যাপারে কোনো একটা নতুন একটা ডিপার্টমেন্ট খোলা বা নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়া বা একটা এআই এর উপরে তারা একটা রিসার্চ করতে যাচ্ছে বা এআই ল্যাব করতে যাচ্ছে, করতে গেলে যে ফান্ডিং দিতে খুব ইজিলি দে ক্যান অ্যাপ্রোচ টু দেয়ার ডায়াসপোরা, যারা হয়তো ওই ইন্ডিয়ারই মাইক্রোসফটের অফিসের হেড অথবা সেকেন্ড ম্যান অথবা থার্ড ম্যান, অথবা তারা ইজিলি কানেক্ট করে দিচ্ছে আমেরিকায় যে ওই কোম্পানি আছে বা মাইক্রোসফট, আমি একটা মাইক্রোসফট ইউজ করছি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে, ইটস লাইক সেম অ্যাজ এনি আদার কোম্পানি, ওদের সাথে কানেক্ট করে দিচ্ছে। সো কানেকশনগুলি তাদের এত ক্লোজ এবং এইটার পিছনে আবার গভর্নমেন্ট এনেবল করছে উইথ পলিসি প্র্যাকটিস ফান্ডিং, এবং ইমিডিয়েটলি ধরেন পলিসির মধ্যে ওদেরকে আনতে হইলে কোনো ভিসা লাগে না, এই করে না সেই করে না, বহু ধরনের ইনসেনটিভ দেয়, বহু ধরনের আরো ইনসেনটিভ। আপনি আমরা কেন পারছি না? এই যে বললাম, এই জন্য আমরা পারছি না, পারবো না তা না, আমরা এখনো পারছি না, আমরা পিছানো, তার অর্থ যে আমরা পারবো না তা না, এই জন্য দেখতেছি কি করতে হবে। সো রেসিপি আছে আমাদের কাছে, আমরা জানি, ডায়াসপোরা আমরা বাইরে থেকে শিখছি এবং শিখতেছি, আমি যে সব শিখে গেছি তা না। তো আমাদেরকে যদি গভর্নমেন্ট ট্যাপ করে, তাইলে আমি যেমন ইউএস থেকে এখন ইন্ডিয়ায় আমার ট্যালেন্ট দিচ্ছি, দেখেন why not you get your talent? হ্যাঁ, সো ইন্ডিয়া ট্যাপ করছে আমাকে নট এজ এ বাংলাদেশি, জাস্ট এজ এন এক্সপার্ট অন দিস ফিল্ড। ওকে, সো আমি ইন্ডিয়া এসে কাজ করতেছি, আমি 6 মাস ইন্ডিয়া থেকে, আই হ্যাভ এ হাউস ইন ব্যাঙ্গালোর, ওকে, আমি ওখানে থাকি। আমার যদি তার অর্ধেক সুযোগ সুবিধাতেও যদি বাংলাদেশে একটা অপরচুনিটি থাকতো, যে বাংলাদেশ নতুন গভর্নমেন্ট আসছে বা আমরা এই পলিসি তৈরি করতেছি বা এখানে একটা ফান্ডিং দিচ্ছি স্টার্টআপদের জন্য, বা আমেরিকায় যেরকম জিডিপির একটা পার্সেন্টেজ থাকে R&Dতে ফান্ডিং দেওয়া, এনএসএফ ফান্ডিং, এই ফান্ডিং, এই টাইপের যদি পলিসির মধ্যে যদি বাংলাদেশ গভর্নমেন্ট করতে চাইলেই কিন্তু অনেক লোকের দরকার, বাংলাদেশ করতে চাইলেই কিন্তু যা সেক্রেটারিরা করতে পারবে না, ওকে, জাস্ট ওকে আমাদের লোকজন সে করে দিব, আমাদের মতো লোক লাগবে যারা এই ফিল্ডের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তখন কিন্তু আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হইতো, তাহলে কিন্তু আমি এসে 6 মাস এখানে থাকতাম। আমি তো 6 মাস ইন্ডিয়া থাকি এখন, আমার কিন্তু ফ্যামিলি আমেরিকায় আছে, আমার বয়স যেরকম হয়েছে, আই এম নট টাইড দ্যাট আমি আসতে পারতেছি না। আমি পৃথিবীর যে কোনো জায়গায়, এর আগে আমি ইসরায়েলে কাজ করতাম, আমি কিন্তু 3-4 মাস ইসরায়েলে থাকতাম, তেল আবিবে, হাইফাতে। সো আমাদের মতো লোক কিন্তু ফ্রি ফ্রম ফ্যামিলি টাইটনেস, এরকম অনেক আছে। যে ডক্টর আহসান স্যার, আপনার সাথে আবার আসবে, আপনি যেমন যেমন হচ্ছে আমাদের ইচ্ছা আছে, করার সুযোগ আছে, আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, ইকোসিস্টেমটা জানেন, আসলে ঘাটতিটা কোথায়? গভর্নমেন্ট কি চায় না, নাকি আমরা চাই না? আসলে সমস্যাটা কোথায়? না, সমস্যাটা আসলে মানে আমরা সবাই চাই, কিন্তু আসলে কোনো একটা সিনক্রোনাইজেশন হচ্ছে না। যেমন ধরেন এই যে গত গভর্নমেন্ট, হ্যাঁ, আসলে ওরা কিন্তু একটা ভালো একটা সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স করেছিলেন, আমি টাস্ক ফোর্সের একজন মেম্বার ছিলাম। তো আমরা কিন্তু একটা ভালো পলিসি দিয়েছি। সো আমরা একটা জমা দিয়েছি, এখানে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে কী করা উচিত ইন্ডাস্ট্রির জন্য, যেমন ধরেন সাপোর্ট দেওয়ার জন্য আমরা বন্ডেড ওয়্যার হাউসের কথা বলেছি, আমরা এই যে ট্যাক্স এবং রিবেট বেনিফিটের কথা বলেছি, এবং একটা জিনিস আপনারা বাইরে থেকে আসা, যেমন একটা আপনি যখন করবেন, টেস্ট অ্যান্ড প্যাকেজিং করবেন, কতগুলো চিপ বাইরে থেকে আসবে, আবার এখানে প্যাকেজিং চলে যাবে, আপনি এটাকে আটকায় রাখতে পারবেন না, ইট শুড কাম অ্যান্ড গো ইমিডিয়েটলি আফটার ওয়ার্ক, তাই না? একটু দ্রুত, এবং সেই এক্সাম্পলতে কিন্তু আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি দেওয়া আছে, যে আমরা এলসি দিয়ে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করি, এটা কেন টেকনোলজিতে এত ভালো পাচ্ছি না? এটা আসলে এখনো মানে আমরা, যেমন আমি আমার এক্সাম্পল দিই, আমি যখন একটা চিপ বানিয়েছিলাম কি ইউএসএতে বানিয়ে আমি আনছিলাম বাংলাদেশে, যখন আমি চিপটা আনতে যাই, তখন বাংলাদেশ ব্যাংক থেকে আমাকে একটা পারমিশন আনতে হচ্ছিল, এটাকে বলে যে এক্সপোর্ট পারমিশন। হ্যাঁ, এটা আনতে আমাকে 4-5বার আমাকে বাংলাদেশ ব্যাংকে যাইতে হয়েছিল, এবং আমাকে 2-3 মাস ব্যয় করতেছে। এই যে ওনারা মানে একটা জিনিস মানে একটা জিনিসের ছোটো একটা জিনিস দাম হচ্ছে ধরেন $10,000, হ্যাঁ, এটা কি আনলো, এটা কি কোনো অ্যাটমও আনলো নাকি, আবার কি নিয়ে আসলো, তাই না? এভাবে চিন্তা করে ওরা এই যে টেকনোলজির সাথে আনইজি একটা রিলেশন, এভাবে সময় নষ্ট করে, এভাবে করলে কিন্তু হবে না, তাই না? আপনাকে টেকনোলজির জন্য আলাদাভাবে এই যে আমাদের সাথে আলাপ করে কোন জিনিসটা কোথায় আমাদের দিতে হবে, ছাড় দিতে হবে, সেটা ঠিক করে আমাদের পলিসি, NBR এর পলিসি, আমাদের ট্যাক্সের পলিসি, ওয়্যার হাউস পলিসি, সবকিছু ঠিক করে আমাদের আমরা ফিউচার অ্যাসপিরেশন নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি ভবিষ্যতের বাংলাদেশ সেমিকন্ডাক্টর এবং কিভাবে ডায়াসপোরাদের সাথে যুক্ত করে আমাদের এই সেক্টরটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, ফিরে এসে আশা করি আপনাদের সঙ্গ পাবো। আপনাদের আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। ডক্টর আহসান চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। আমরা আলোচনা করছিলাম যে
চ্যালেঞ্জটা কোথায় ইকোসিস্টেম বিল্ডিংয়ে, পার্টিকুলারলি সেমিকন্ডাক্টর যে ইন্ডাস্ট্রি সেই জায়গাটায়, যেহেতু যদি বৃহৎ অর্থে কিছু করতে চাই আমরা যতটুকু বুঝতেছি আসলে সরকার ইন্টারভেনশন, ইনভেস্টমেন্ট, বিগার কোলাবোরেশন লাগবে। একটু যদি একটু টু দ্য পয়েন্টে বলেন আসলে চ্যালেঞ্জটা কোথায় এবং সেই ক্ষেত্রে আপনারা কিভাবে যুক্ত হতে পারেন, কোনো রিকমেন্ডেশন আছে কিনা? আমি ওপেনলি বলি, আমি যেহেতু বাইরে থাকি, আমাদের তো বাংলাদেশে গভর্নমেন্ট চেঞ্জ হয় কিন্তু সেক্রেটারিরা চেঞ্জ হয় না, এবং ওনারাই কিন্তু পলিসি বানাচ্ছে, ওনারাই কিন্তু পলিসি রোল আউট করছে, এক্সিকিউট করছে। আপনি যদি বলেন যে আপনি বাইরের লোক, সাধারণ লোক চিন্তা করতেছেন ইন্ডিয়ায় হয়ে যাচ্ছে, আমাদের দেশে কেন হচ্ছে না, আমাকে বারে বারে কোশ্চেনটা করছেন, তাহলে যারা এই দেশটা চালাচ্ছে, হুইচ আর দ্য আমাদের ইঞ্জিন অফ রানিং সেক্রেটারিরাই চালায়, তাদের সেক্রেটারিয়েটগুলি মিনিস্ট্রি অফ এই, মিনিস্ট্রি অফ এক্স ওয়াই জিরা চালাচ্ছে, তাদেরই ব্লেমটা নিতে হবে কিন্তু, যে কেন আমরা রাইট এক্সিকিউশন করতে পারছি না, যেটা আমরা চাচ্ছি সবাই কিন্তু ওই জায়গায় যেতে পারছি না, সেটা কিন্তু সবাই বলছে কেন পারছি না, যেটা বাইরের সবাই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের আনতে ইনভলভ করতে হবে, ঠিক আছে, আপনার পলিসি মেকিংয়ে, আপনার এক্সিকিউশনে। হু আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট? আমি যেমন আমার ফিল্ডে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, আমি কেমনে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট? আমি গ্লোবালি কাজ করে শিখছি, আমার রেজুমে দেখবেন। তাহলে আমার দেশে যখন এই ফিল্ড নিয়ে যদি আপনারা যদি আমার মিনিস্ট্রি অফ আইটি এবং মিনিস্ট্রি অফ এই ফিল্ডের যে আরো এই ফিল্ডে যে আরো অনেক সাব কমিটি আছে, সাব ডিভিশন আছে, তারা যখন কোনো পলিসি নিচ্ছে বা কোনটা নেওয়া উচিত, কোনটাতে ইনভেস্ট করা উচিত, কোনটাতে করা উচিত না, এখন এআই ওয়েভ চলতেছে, সেটাতে আমাদের কি যাওয়া উচিত কি উচিত না, ডিসিশনগুলি করার জন্য কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের আনতে হবে। আমাদের মতো লোক যারা ডায়াসপোরা, যারা এই জিনিসগুলিতে তাদের এক্সপার্টাইজ আছে ওই ফিল্ডে, আমার হয়তো পররাষ্ট্রমন্ত্রী চালানোর এক্সপার্টাইজ নেই, আমি চাই না সেখানে যেতে, কিন্তু আমাকে আমার মতো জায়গায় যেটা আমরা ডায়াসপোরা হওয়ার কারণে আমি সে এক্সপার্টাইজ পেয়েছি, আমাদেরকে এনে ইনভলভ করেন। আমাকে যদি আপনি আজকে বলতেন যে আপনার সাথে এগুলি কিন্তু লং টার্ম, আমার 5 বছরের জন্য আমরা এই একটা প্ল্যানিং নিচ্ছি, আমরা এআই ইমপ্লিমেন্টেশন সেমিকন্ডাক্টরের আমরা এই পুরো ইকোসিস্টেম চেঞ্জ করব, প্রতিটি কিছুই হয় নাই আমাদের, আমরা এই দেশকে ফলো করবো বা ওই দেশে ফলো করবো, ডেভেলপিং কান্ট্রিগুলিতে রেসিপি করব, অনেক ধরনের কাজ। তাইলে আপনার 5 বছরের জন্য আপনার সাথে কন্ট্রাক্ট, আপনি আসেন, 6 মাস এখানে থাকবেন, দরকার হলে 6 মাস আপনি আপনার যে ডায়াসপোরা যে জায়গায় আপনি যাচ্ছেন সেখানে থাকেন। This what I see India are doing. এবং আশা করি এই জিনিসগুলি তো নাই। আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে পাইছেন কি? আপনি পাইছেন, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আমাকে পায় না। এক্স্যাক্টলি। আশা করি নতুন যে গভর্নমেন্ট এসেছে এবং আমরা দেখেছি তারা বেশ কিছু যুগান্তকারী উদ্যোগও নিয়েছেন, বিশেষ করে এই পলিসি লেভেল এমন কিছু মানুষ বাঁচানো, তাদের মিনিমাম একটা এক্সপিরিয়েন্স, সেদিকে আমরা যাব। ডক্টর হারুন, আপনার কাছে একটু আসতে চাই যে রিসেন্টলি ইন্ডিয়া এআই সামিট করলো, এবং যেটা ডক্টর আহসান চৌধুরী বলছিলেন, দেখেন ওরা কিন্তু ফার অ্যাহেড অন দ্য গেম। এবং যদি আমরা মালয়েশিয়ার কথা বলি, আমরা যদি ভিয়েতনামের কথা বলি, ইভেন তাইওয়ানের কথা বলি, যেটা আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দেয়ার বিগ জায়ান্ট, এবং সেখানে আমরা দেখছি তারা ডায়াসপোরা মেম্বারে যুক্ত করে এই কাজগুলো করছে। তো রিসেন্ট এআই সামিট দ্য ইন্ডিয়া যেটা হলো, সেই আলোকে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি টু মেক এ গ্লোবাল সাপ্লাই চেইন অথবা ব্রিজ? দেখেন, এটার জন্য প্রথমেই কিন্তু গভর্নমেন্টের সাপোর্টটা দরকার। যেভাবে আপনি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া এত উপরে কীভাবে উঠলো, যদি দেখেন এটা কিন্তু 30 বছর আগে থেকে ওদের ইনিশিয়েটিভটা ছিল। ওরা SIMDP, স্পেশাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওদের একটা ছিল 30 বছর আগে থেকে, এবং ওরা ওখানে গভর্নমেন্ট হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে SIMDP 1 কমপ্লিট করেছে, 10 বছর পর SIMDP 2 করেছে, এখন 3rd করতেছে। এই 3rd ফেজটা হলো কি, এটা হলো কি এখন চিপ ডিজাইনের, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি এক একটা মানে চিপ ডিজাইনের নতুন ধরনের চিপ ডিজাইনের করতেছে। সো এই যে ফান্ডটা ওরা দিচ্ছে, হ্যাঁ, এটা ওরা 30 বছর আগে থেকে শুরু করছে। এখন ওরা নতুন একটা অ্যাক্ট হয়েছে, যেখানে কেউ যদি বাইরের কোনো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যদি ইন্ডিয়াতে একটা ফ্যাব খুলে, তাকে তারা হিউজ বিলিয়নস অফ ডলার্স অফ তারা ইনসেন্টিভ দিচ্ছে, তাই না? যে কারণে টাটা, যে কারণে টাটা কিন্তু এখন উনি যেটা L&T, টাটা কিন্তু এখন নিজেই একটা ফ্যাব তৈরি করতেছে এখন তাহলে ইন্ডিয়াতে। এই যে গভর্নমেন্ট ইন্টারভেনশন, এটা খুবই প্রয়োজন। আমরা এখন পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশে কোনো ধরনের সাপোর্ট দেয় নাই। কিন্তু আমরা ধরেন যে ইপিজেটের কথা বলি, কিংবা আমাদের কিছু মোটামুটি ভালো বড় কর্পোরেট লাইক ওয়ালটন, যমুনা বা বিভিন্ন ধরনের আছে, কিন্তু তারা সাহস দেখাচ্ছে না, নাকি গভর্নমেন্ট সাহস দিচ্ছে না? ধরেন ওয়ালটন কি করতেছে, ওয়ালটন হলো একটা অ্যাসেম্বলি করছে, তাই না? সে কিন্তু ডিজাইনটা বাইরে থেকে নিয়ে আসতেছে, তাই না? এখন তাকে এই মার্কেটের ভিতরে তার ডিজাইনটাতে আমাকে পেন্টেড করতে হবে, তাই না? তো এই জন্য
স্পেশালি এরিয়াতে যেমন হাইটেক পার্কে একটা আলাদা জোন হতে পারে সেমিকন্ডাক্টর জোন, যেখানে ইন্ডাস্ট্রিগুলোকে গভর্নমেন্ট কিন্তু আপনার করতে পারে, ফ্রি ল্যান্ড এবং দিতে পারে। কারণ কি শুধু আমরা নিজেরা করেও হবে না, বাইরের একটা বড় কোম্পানি না আসা পর্যন্ত কখনো কিন্তু ফ্লারিশ করবে না। ইন্ডিয়া ফ্লারিশ করার দ্বিতীয় কারণটা হলো যখন এখানে টিআই আসছিল প্রথম, একটা বিদেশি কোম্পানি যখন মাল্টিনেশনাল কোম্পানি আসবে তখন কিন্তু এটা অনেক স্কেল আপ হয়ে যায়। ধরেন একটা বিদেশি প্রতিষ্ঠান আসলো, গভর্নমেন্ট সুযোগ, কত বড় ইন্ডাস্ট্রি হতে পারে এটা? যেমন আমি একটা উদাহরণ দিই, উলকাসেমির যে এনাজ সাহেব উনি একদিন আমাকে এএমডির ভাইস প্রেসিডেন্টকে নিয়ে আসছিলেন, তখন উনি এএমডিকে অনেক কনভিন্স করে ফেলেছিলেন যে এএমডি বাংলাদেশে একটা ডিজাইন সেন্টার খুলবে। ওরা বুয়েটে আসছিল, এসে ওরা বলতেছে তোমরা কি আমাকে 500 ইঞ্জিনিয়ার দিতে পারবা? 500 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার দেওয়া যাবে কিনা? তো আপনি স্কেলটা চিন্তা করেন। ওরকম না, আনসার ছিল রাইট ওয়ে ইজ ইম্পসিবল। সো আপনি দেখেন ওরা যে এরকম একটা কোম্পানি যখন আসবে তখন স্কেলটা অনেক বেশি এক্সপোনেনশিয়ালি গ্রো করে, এবং এটা ছাড়া আপনি মানে আমরা ওইভাবে স্কেল আপ করা তো সম্ভব নয়। যেন গভর্নমেন্ট ইন্টারভেনশন দরকার, ডায়াসপোরাদের হেল্প দরকার, পলিসি লেভেলে গভর্নমেন্টকে হেল্প করতে হবে, আর্থিকভাবে হেল্প করতে হবে, ডায়াসপোরাদেরকে আনতে হবে, আমাদেরকে ইউনিভার্সিটি টিচার যারা এখানে যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে, সবাইকে নিয়ে একটা টিম কাজ করতে। আমরা আলোচনা শেষের দিকে আপনার কাছে ছোট্ট করে যে রিসেন্ট যে ইন্ডিয়া এআই সামিট হলো, যেখানে আমরা দেখলাম পৃথিবীর এমন কোনো বড় বিগ টেকনোলজি জায়ান্ট আছে সেখানে জয়েন করে নাই, অন্তত 20 থেকে 25টা দেশের আমি দেখেছি প্রধানরা জয়েন করেছে, আপনিও সেখানে ছিলেন। ছোট্ট করে যে এক্সপিরিয়েন্সটা বলেন, কি আসলে তারা কি করছে? এটা মানে বিয়ন্ড ইমাজিনেশন যে ইন্ডিয়া যে সামিটটা করেছে, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট বলে এটাকে, এবং আপনি বললেন যে 20টা দেশের সরকার প্রধান ওখানে ছিল, মোদি, প্রাইম মিনিস্টার মোদি হিমসেলফ হোস্টেড দিস, এবং ফ্রান্সের প্রাইম মিনিস্টার ছিল এরকম, এবং সেখানে প্রায় টপ কোম্পানি মাইক্রোসফট, তারপর আপনার গুগল, ওপেনএআই সবাই আসছে। তো এদেরকে আনা আসছে, কিন্তু এদেরকে আনতে হলে দেখেন ইট ইজ ফুললি ফার্স্ট হোস্টেড বাই গভর্নমেন্ট। ওকে, এটা যদি শুধু প্রাইভেট সেক্টর বা আইআইটিরা মিলে করতো এই লেভেলে করতে পারতো না। আমরা মাঝে মাঝে দেখি শুধু বেসিস কিছু একটা করে, কিন্তু এটা হোস্টেড বাই প্রাইম মিনিস্টার মোদিস প্রোগ্রাম। এটা ইন্ডিয়ার একটা জন মনে করেন যে একটা ন্যাশনাল প্রোগ্রামের চেয়েও এতগুলি বেশি হেড অফ স্টেট এখানে আসছে, এবং সাথে সাথে প্যারালালি জায়ান্ট প্রাইভেট কোম্পানিগুলির লোকগুলি এবং সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট, নেগোসিয়েশন, সাপ্লাই, এর কিন্তু কথা আমি নিজে যেটা ফলো করেছি দেখেছি। $240 বিলিয়ন প্লেজ হইছে যে আমেরিকান বড় বড় কোম্পানিগুলি এআই তে ইন্ডিয়াকে দিবে তা না, এআই তে তারা পৃথিবীতে দিবে, এবং ইন্ডিয়া ওখানে নিজেকে কিন্তু এটা করার লাভ হইছে তার, যে নিজেকে কিন্তু এস্টাবলিশ করছে এবং সবাইকে কনভিন্স করছে যে আমরা হব গ্লোবাল এআই ডেভেলপমেন্ট হাব, গ্লোবাল, নট এই রিজন না। এবং সবাই দেখছে যে হ্যাঁ এদের হওয়ার ক্যাপাবিলিটি আছে, এদের এনাফ লোক লস্কর আছে। স্যার যেরকম বললাম আমরা 500 লোকে দিতে পারতেছি না, ওই রকম ওই জিনিসের স্টেক নিতে হইলে আপনার মিলিয়ন্স অফ এআই ট্রেইন পিপল লাগবে, ট্রেনিং প্রোগ্রাম লাগবে, এবং 10 বছরের প্ল্যান লাগবে, 6 মাসের মধ্যে এটা করতে হবে না। হ্যাঁ, এবং ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, এবং ইন্ডিয়া নিজেরও ইনভেস্ট করবে। ইন্ডিয়া নিজেও বলছে 1.1 বিলিয়ন আমিও দিব। ওকে, আমি 20,000 প্লাস জিপিইউ কিনবো, ওকে, ডেটা সেন্টার বানাবো, এবং ওরা নিজেরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিজেদের জন্য ডেভেলপ করছে এখন, এলএলএম, যেটা ইউএস এর আছে, চায়নার আছে, ওরা নিজেরা ডেভেলপ। এই যে পলিসি প্ল্যান, অ্যাসপিরেশন, এবং এগুলি করার জন্য সবগুলি 3টা বডি মনে করেন যে ওদের সব আইআইটি বা বডিগুলি, আর মেইন হোস্টের পজিশনে ছিল গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার মোদি হিমসেলফ। তারপরে মনে করেন যে ডায়াসপোরারা যদি না থাকতো এটা হইতো না, এবং আশা করি আমরাও এটা পারবো। আমাদের ওই লেভেলে এজ এ টিম কাজ করার জন্য যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়, আমি তো বললাম যে আমাকে ডাকলে আমি বাংলাদেশে এসে ফুল টাইম থাকার জন্য রেডি। গ্লোবাল বাংলাদেশ শোটা আমরা করি, আহসান চৌধুরী, আমরা গ্লোবাল বাংলাদেশ শোটা করি, এটা বাংলাদেশের প্রথম ফ্ল্যাগশিপ শো ডায়াসপোরাদের নিয়ে। আমরা এটার মাধ্যমে চেষ্টা করছি যাতে করে পারসন লাইক ইউ, হাউ ক্যান ইউ কানেক্ট উইথ বাংলাদেশ, উইথ দ্য ওয়াইডার সেক্টর। দর্শক, আমরা প্রোগ্রামটার মাধ্যমে আমরা প্রত্যেকটা সাথে চেষ্টা করি আরেকজন ডায়াসপোরা মেম্বারের গল্প শুনতে। আমরা আরেকজন ডায়াসপোরা মেম্বারের গল্প শুনে এসে সবশেষ ডিসকাশন দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই। Important aspect of encouraging diaspora from around the world to not just settle here but visit here
see what Bangladesh is like I have. I've moved to Bangladesh pretty much. I've moved my base. I'll be spending less time in England and more time in China and in Dhaka. But I think it's very important that we encourage to make it easier to do business here and to live here. I think I mentioned transport in the meeting. Transport, just getting around, facilitate bank accounts, opening bank accounts, less documentation. We need to make it easier for people to set up businesses here. We help businesses come to Bangladesh and invest to facilitate FDI, and we also invest. We organize tours in Bangladesh one is called Bangladesh Uncovered. It's aimed at the diaspora in UK, US mainly, but also Europe, for Bangladeshis that have never really discovered the real Bangladesh. So that's one of our verticals. We also, as a designer, I'm a product designer from London, and I'm creative director. So I'm designing products which I'm making in China and in Bangladesh, and I'd like to focus more on manufacturing Bangladesh. We do face challenges. We have to import most of the materials from China before assembling in Bangladesh. And my aspirations are that I'd like to create more blue-collar jobs here, manufacturing jobs. Bangladesh is the second largest RMG exporter in the world. I think we need to diversify into other products, and I want to be part of that. I've designed many products regarding furniture, recycling furniture, products like bags, even prayer mats, and I believe that we should make them here in Bangladesh. Not just in China or in India. So that's my aim. That's my one aim. Also, I'm involved in recycling, as I said, some NGO projects, which I'm again creating jobs for women, especially women empowerment, and this disabled as well. So yes, that's my main priority. শুনলাম আমাদের একজন ডায়াসপোরা মেম্বারের কথা। আমরা আলোচনার শেষ দিকে ডক্টর হারুন আপনার কাছে একটু আসতে চাই। পার্টনারশিপ ইজ দ্য কি, যেটা আমরা হয়তো আলোচনায় কিছু ব্যাপারে আসছে, কিভাবে ধরেন ডায়াসপোরা মেম্বার লাইক পারসন হিম, যেটা ইন্ডিয়ার যে এআই সামিটের এক্সাম্পল ঠিক কিছুক্ষণ আগে উনি দিলেন, এই পার্টনারশিপটা কিভাবে বিল্ড করতে যায়, ইভেন বুয়েট হাউ ক্যান দে টেক দ্য ইনিশিয়েটিভ টু বিল্ড দ্যাট পার্টনারশিপ, এবং গভর্নমেন্টকে বলা যে ভাই আসো আমরা একসাথে কাজ করি। এটা সবচেয়ে বড় উদাহরণ একটা দিচ্ছি আমি। রিসেন্টলি বিয়ার সামিট হয়েছিল, আপনি যায়নি কিনা, এটা পার্থ ইউনিভার্সিটির প্রফেসর মোস্তফা সহ আরও অনেক উদ্যোগ নিয়েছিলেন। ডক্টর আহসান চৌধুরীও এখানে আশা করা ছিল, উনি কোনো একটা ইতে আসতে পারেননি। কিন্তু এই যে সেখানে আপনি মিনিস্ট্রি অফ আমাদের আইসিটি মিনিস্ট্রি এবং যে ওনারা একসাথে, এবং আমরা বুয়েট বিভিন্ন ইউনিভার্সিটি একসাথে, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি একাডেমিয়া, তারপর ডায়াসপোরার একসাথে এই বিয়ার সামিটটা কিন্তু হয়েছিল, এবং এখানে 3টে আমেরিকান বড় কোম্পানি আসছিল, এবং ওদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট ওরা করতে পারে কিনা বাংলাদেশে সেটা ওরা যাচাই করেছিল। তো আমার মনে হয় উদ্যোগ শুরু হয়েছে, এবং এটা কন্টিনিউশন করতে হবে এবং অনেক করতে হবে, শুধু একবার করে শেষ করলে হবে না। সো গভর্নমেন্টকে, যেটা উনি বললেন, আসলে গভর্নমেন্ট তো আপনারা আসবে যাবে, কিন্তু ওরা কিন্তু একা পারবে না। সো দে হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওদেরকে ইউনিভার্সিটিকে, ইন্ডাস্ট্রিকে এবং ডায়াসপোরাকে একসাথে করে নিয়ে এক জায়গায় এনে কাজগুলো করলে এটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ এটা কখনোই সাকসেসফুল হবে না। ডক্টর আহসান চৌধুরী, আপনার কাছে সবশেষে একটু আসতে চাই, ফিউচারটা কি দেখেন, এবং আপনার জীবনের অ্যাসপাইরেশন, বা আপনি যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করেন ইউএসএ এবং লিঙ্কিং দ্য ইন্ডিয়া, টেকনোলজি এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, এটা কত ফাস্ট আগাচ্ছে, এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে আপনার অ্যাসপাইরেশন যে কীভাবে কাজ করতে চান বা করা দরকার, করা উচিত, এবং সেইটা নিয়ে আসলে বাংলাদেশে আমরা একটা ফুটপ্রিন্টও ক্রিয়েট করতে পারি। আমি তো অরিজিনালি যেহেতু ফ্রম বাংলাদেশ, আমি রিয়েলি বিলিভ করি বাংলাদেশ উইল অ্যাচিভ দ্যাট। কারণ ট্যালেন্টের অভাব নেই, কারণ এই ফিল্ডের র ম্যাটেরিয়াল হইল ট্যালেন্ট। টেকনোলজিতে এই ফিল্ডে উপরে যাওয়ার র ম্যাটেরিয়াল, অরিজিনাল র ম্যাটেরিয়াল ট্যালেন্ট, যেটা আমাদের আছে, এবং ইচ্ছা যেটাও আমাদের আছে। এখন শুধু জাস্ট পলিসি আর জিনিসগুলি ক্লিক করানো নিয়ে কথা। এবং যেহেতু আমাদের পাশের দেশ ইন্ডিয়া এই ফিল্ডে প্রচণ্ডভাবে গ্লোবালি আগে যাচ্ছে, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। আমি বলবো আমাদের উই শুড টেক দ্যাট অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ। কারণ এত কাছের দেশ যখন আপনার পাশের বাসায় যখন কিছু হয়, আপনি কিন্তু এটার সাথে সাথে কিন্তু নিজেও আপলিফট হন। তো আমাদের সেইটাকে ফলো করতে হবে টেকনোলজি সাইডে, বিকজ দে আর দ্য লিডার হিয়ার।
ওকে, সো আমার দেশের আপনার কোশ্চেন আমি প্রথম আপনাকে আরেকটা প্রশ্ন করে দিয়ে শেষ করতে চাই। আপনার যে আমি যখন আপনার সম্পর্কে বলছিলাম, আপনি আমাদের যুক্তরাষ্ট্রের যে ফোবানা, যেখানে অর্থাৎ বাংলাদেশের যে কমিউনিটি, সেই ফোবানার আপনি একটা সময় এখানে চেয়ারম্যান ছিলেন, এক্সিকিউটিভ, এখন ইসিতে আছেন, ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা। এই অ্যাসোসিয়েশনগুলো আসলে কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করতে পারে, যুক্ত হইতে পারে, গভর্নমেন্ট কি করতে পারে টু পার্টিকুলারলি টু টেক সাইড, ইভেন যদি সেমিকন্ডাক্টর সেক্টর যদি হয়? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, আমি আমার ফিল্ডের প্রফেশনাল সাইড ছাড়াও বাংলাদেশ কমিউনিটি নর্থ আমেরিকায় যেটা আছে ফোবানা, এবং আপনি যে এখানে বুয়েট কমিউনিটির আপনার প্রেসিডেন্ট, ফাউন্ডার প্রেসিডেন্ট। হ্যাঁ, তো আমার কিছুটা কমিউনিটি অ্যাক্টিভিটির সাথে আমি জড়িত। ফোবানা সবচেয়ে বড় অর্গানাইজেশন, ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকায়। তো সেটা বাংলাদেশি সব কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। ডেফিনেটলি এইটাও আরেকটা যে অর্গানাইজড ওয়েতে যদি গভর্নমেন্ট কোনো একটা এন্টিটির সাথে বা কোনো মাল্টিপল এন্টিটির সাথে কাজ করতে হয়, যে দিজ আর দ্য অর্গানাইজেশন যাদের সাথে গভর্নমেন্ট যোগাযোগ করতে পারে, ওখানকার এমবেসি যোগাযোগ করতে পারে। এখান থেকে যে ওখানকার এমবেসি কিন্তু রেগুলার বেসিসে যোগাযোগ করে আমাদের সাথে, ঈদ গ্রিটিং হয়, না খাওয়া দাওয়া হয়, ওখানে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু একটা কনস্ট্রাকটিভ ডায়ালগ যে ঠিক আছে আপনারা আসেন, আজকে সেশন শুধু হবে এইটা নিয়েই, যে কি কারা কারা আছে নাম দেন, তাদেরকে নিয়ে আমরা একটা গভর্নমেন্ট আওয়াজ দিছে, আসেন আমরা, এইটা কিন্তু এখনো পাইনি। সেটা আমরা এমবেসিতে যাই, আমি গেছি আমার দল নিয়ে, গ্রিটিংস হয়েছে, মত বিনিময় হয়েছে, চলে আসছি, ওকে, ছবি উঠছে। সো ওই জায়গাতে ওই নেক্সট থ্রেশহোল্ডটা ক্রস করতে হবে আমাদেরকে, এবং এই ফোর্সটা আসতে হবে আমাদের বাংলাদেশের মেইন গভর্নমেন্টের সাইড থেকে। এবং আমাদের দেশের এমবেসিরা কিন্তু কানেক্টেড টু দ্য লোকাল কমিউনিটি এবং লোকাল অর্গানাইজেশন, তাদের সাথে ওই কানেকশনটা হচ্ছে, কানেকশনের পরের স্টেজটাতে যাওয়া হচ্ছে না। আমার কাছে মনে হয় যে আরেকটু পুশ দিলেই থ্রেশহোল্ডটা আমরা ক্রস করতে পারবো। আমি খুবই আশাবাদী যে আমাদের হবে, আমাদের দ্বারা সবকিছু পেকে রয়েছে, এখন শুধু ফাইনাল পাকায় ফেলতে হবে, এখন খাওয়া শুরু করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান চৌধুরী, ডক্টর ABM হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে। আপনার কথা ধরেই বলতে চাই, আমাদের হয়তো সেই আশার যে জালটা বুনতে হবে, সব কিছুই আছে, সেটা আমরা বুনতে চাই। দর্শক, আমরা আলোচনা এতক্ষণ করলাম গত 1 ঘন্টা ধরে, বাংলাদেশের যে ডায়াসপোরা মেম্বার, তারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কতটা কোথায় আছেন, এবং বাংলাদেশের ভবিষ্যতের যে বাংলাদেশ, সেখানে টেকনোলজি এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ডিসকাশনগুলো আমরা করেছি। একটা খুব ভালো ডিসকাশনের মধ্যে দিয়ে কয়েকটা অ্যাকশন পয়েন্ট এসেছে, বিশেষ করে যে ইকোসিস্টেম বিল্ড করার ক্ষেত্রে আমাদের সরকার, প্রাইভেট সেক্টর, ডায়াসপোরা মেম্বার এবং গ্লোবাল যারা বিগ টেকনোলজি জায়ান, তাদের মধ্যে যদি একটা সমন্বয় করা যায়, পার্টনারশিপ করা যায়, তাহলে এই সেক্টরকে লাইক ইন্ডিয়া কিংবা ধরেন আমাদের যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাদের মতো করে এগিয়ে আমরা যেতে পারি। যেটা ডক্টর আহসান চৌধুরী বলছিলেন, তারা কিন্তু মুখে আছে টু সাপোর্ট দ্য বাংলাদেশ, টু বিল্ড দ্য ইকোসিস্টেম। ইটস এ ম্যাটার অফ কানেকশনস, গিভ এ পজিটিভ ভাইব টু দ্য ডায়াসপোরা মেম্বার লাইক হিম, সো দ্যাট দে ক্যান কাম অ্যান্ড বিল্ড দিস ইকোসিস্টেম। এবং তার সেটা হলে যে আমরা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির পর যে বিগ যে সেক্টর হতে পারে, বিগ যে ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা অবশ্যই টেক ইন্ডাস্ট্রি এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সেটা একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারে। দর্শক, গ্লোবাল বাংলাদেশ যে স্টার নিউজের যে শোটা আমরা করি, যেটার মাধ্যমে ডায়াসপোরাদের আমরা যুক্ত করার চেষ্টা করি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষ করে ডায়াসপোরার কীভাবে বাংলাদেশের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রায়োরিটিসে যুক্ত করা যায়। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, কিংবা কেউ যদি কোনো ভিডিও পাঠাতে চান, কেউ কোনো ডকুমেন্ট পাঠাতে চান, কোনো পরামর্শ দিতে চান, তাহলে গ্লোবাল বাংলাদেশ শো @gmail.com এই যে ইমেল আইডিতে পাঠাতে পারেন। একই সাথে +88 0191 631608 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ গ্লোবাল বাংলাদেশ এই শোটার সাথে থাকার জন্য। আশা করি নেক্সট এপিসোডে আরও নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।